আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমার একটা খালাতো ভাই, ও দেশের বাইরে থাকে, ও একজন ইউটিউবার। মাশাআল্লাহ, ওর যথেষ্ট সাবস্ক্রাইবার আছে। তো আমি আজকে ওর সাথে কথা বলবো। আমার ছোট ভাই, কিন্তু ওর ভালো এক্সপেরিয়েন্স আছে ইউটিউব সম্পর্কে। তো আমি কিছু নলেজ নিব, এবং আমি চিন্তা করছি এটা যদি আমি লাইভের মাধ্যমে নিই, তাহলে আরো কিছু লোকের উপকার হবে যারা ইউটিউব নিয়ে ইন্টারেস্টেড। সো লেটস টক উইথ হিম। আচ্ছা, আমি হচ্ছি তাকিম আহমেদ। আর যেটা বলছেন যে ইউটিউব আছে, সেটা হচ্ছে করোনার সময় মানে আমি অনেকগুলো ব্লগ দেখতাম। তারপরে চিন্তা করলাম যে আচ্ছা, বসে বসে কি করা যায়। তখন আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি আর কি। তো তখন আমি ব্লগ বানানোর চেষ্টা করছিলাম। তারপর ভিডিও দেখা যায় যে মানে খুব একটা ভিউজ হচ্ছে না। তো আমি আমার যেসব টপিকের উপর ইন্টারেস্ট আছে, এর মধ্যে একটা টপিক খুঁজে পাইলাম যে ফুটবল। তো ফুটবল নিয়ে একটা ভিডিও বানাইছি, যেটা হচ্ছে মানুষ অনেক দেখছে। তারপর আমার মনে হলো আচ্ছা ঠিক আছে, বাকি ভিডিওগুলো হাইড করে দিই, এখন থেকে আমি ফুটবল নিয়ে কথা বলবো। তো এইভাবে হচ্ছে আমি ফুটবল নিয়ে কথা বলা শুরু করছিলাম। আর এই তো। ভাই ফুটবল নিয়ে শুরু করছে, এবং আমি জানতে চাই ভাইয়ের থেকে। ও আমার ছোট ভাই। আচ্ছা, আমি এখন আছি হচ্ছে এখন তো বাংলাদেশে আছি, বাট আমি নরমালি তুরস্কে থাকি মাস্টার্স এর জন্য। তো তুরস্কে এখন আমার একটা সেমিস্টার শেষ হয়েছে, আরো ৩টা সেমিস্টার আছে, প্রায় ১.৫ বছর থাকতে হবে। আর সেখানে আমি মাস্টার্স করতেছি আন্তর্জাতিক সম্পর্কের উপর। আর এটা অনেকটা পলিটিক্যাল সায়েন্সের সাথে রিলেটেড এই টপিকটা। আর ইউটিউব নিয়ে যেটা চিন্তা ভাবনা, সেটা হচ্ছে এতদিন তো ফুটবল নিয়ে কথা বলতাম, বাট এখন মনে হলো যে ফুটবলের পাশাপাশি হচ্ছে একটা ইতিহাস নিয়ে চ্যানেল খোলা যায়, যেটাতে হচ্ছে যেহেতু আমরা ইন্টারন্যাশনাল রিলেশনস এর মধ্যে পলিটিক্যাল সায়েন্স, ইতিহাস এগুলা পড়ি, তো মানে ওখান থেকে চিন্তা করলাম আর কি যে ইতিহাস নিয়ে কিছু কাজ করা দরকার, যে জিনিসগুলো আমি পছন্দ করি। আর বর্তমান হচ্ছে এআই এর যুগ, তো এআই দিয়ে অনেকগুলো ক্লিপস তৈরি করা যায়। তো আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে ইতিহাসগুলাকে এআই দিয়ে জীবন্ত করার চেষ্টা করে কাইন্ড অফ। তো ওইটা আমার অনেক মজা লাগে যে, যে ইতিহাসটা হইছে ওটাকে আমি যেভাবে চিন্তা করতেছি সেটা যদি এআই দিয়ে কিছুটা হলেও বাস্তবে পরিণত করা যায়, তাহলে যে দেখতেছে তার কাছে জিনিসটা খুবই মানে অনেক এনজয়েবল হবে, আবার বুঝতেও সুবিধা হবে যে অ্যাকচুয়ালি কি হয়েছিল। বা অ্যাকচুয়ালি কি হয়েছিল সেটা তো বোঝা সম্ভব না, বাট এটলিস্ট একটু আইডিয়া পাবে। এটার চিন্তা থেকে হচ্ছে ইতিহাস নিয়ে চ্যানেলটা ওপেন করা। আর বাংলাদেশে আমি যখন ফুটবল নিয়ে কথা বলতাম, তখন লিটারালি ফুটবল নিয়ে কথা বলে মানুষ হাসতো। তখন একজন মানুষকে সবাই চিনতো, সেটা হচ্ছে জামাল ভুঁইয়া। অনেকে চিনতও না, কারণ তখন সবাই ক্রিকেট দেখতো। সেটা আমি ২০০০ আই ডোন্ট নো ১৯-২১ এর কথা বলতেছি। বাট আমি ফুটবল দেখতাম হচ্ছে অ্যাকচুয়ালি ২০১৬ থেকে। তখন অ্যাকচুয়ালি বাংলাদেশে ফুটবল এক্সিস্ট করতে বলে অনেকে জানতও না। তো বাট আমার ইন্টারেস্ট ছিল। বিশেষ করে এই জামাল ভুঁইয়া থেকে শুরু করে আরো ২-১ জন প্লেয়ার আছে, ওদেরকে দেখার কারণে। বাট খুবই বাজে অবস্থা ছিল। আর রিসেন্টলি এখন তো বাংলাদেশের ফুটবল খুবই ভালো সিন। তো আমি পরে যখন তুরস্কে গেলাম, অ্যাকচুয়ালি কথা বলার জন্য আমার একটা প্ল্যাটফর্ম দরকার ছিল বাংলায়। কারণ আশেপাশে সবাই ইংলিশ বলতেছে, টার্কিশ বলতেছে বা অন্য ল্যাঙ্গুয়েজ বলতেছে। তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা, আমি যদি ফুটবল নিয়ে আবার কথা বলি, তাহলে আমি বাংলায় কথা বলতে পারবো, আবার দেশের মানুষের সাথে কানেক্টও করতে পারবো যে একটা টপিক নিয়ে কথা বলতেছি। তো ওই প্ল্যান থেকে আমি আবার পুনরায় ফুটবল নিয়ে কথা বলা শুরু করি। মধ্যে হচ্ছে আমি করোনাতে শুরু করছিলাম, তারপরে মধ্যে অফ করে দিছি, অ্যান্ড দেন আমি হচ্ছে কিছু মানুষের জন্য ফাইবারে ফ্রিল্যান্স ভিডিও এডিট করতাম। আর এখন পরে যেটা চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, নিজের চ্যানেলে কাজ করা যেতে পারে, সেটার জন্য ফুটবল চ্যানেল নিয়ে আবার কথা বলা শুরু করছি। আর ব্লগ আমি করতে চাইছি, মানে যেহেতু তুরস্কে থাকি, কমন কোয়েশ্চেন যে ব্লগ কেন করি না, এত সুন্দর জায়গা। বাট ওই যে সেম ঘুরে ফিরে সেম ইস্যু যে একাডেমিক চাপ, আর সবসময় সবার দ্বারা ব্লগটা হয় না। তখন আমার মনে হলো যে না, ইতিহাসটা আমি সুন্দর করে মানুষের সামনে তুলে ধরতে পারি, এটাই। ঠিক আছে, ধন্যবাদ। এবং আমি আরেকটু কথা বলতে চাচ্ছি যে তোমার চ্যানেলের নামগুলো এখানে একটু বলে দিলে হয়তো আমার যারা ফলোয়ার্স আছে এরা হয়তো ওটা দেখবে চ্যানেলটা। সো চ্যানেলটার নামটা একটু বলে দাও তুমি। আচ্ছা, ফুটবল রিলেটেড যে চ্যানেলটা আছে সেটার নাম হচ্ছে বিডি ফুটবল তাকরিম। বিডি ফুটবল মানে বাংলাদেশ ফুটবল তাকরিম। এটার কারণ হচ্ছে বিডি ফুটবল তাকরিম আসলে শুনতে ভালো দেখায় না। আরো অনেক সুন্দর সুন্দর নাম ছিল, কিন্তু ব্যাপার হচ্ছে একটা বাংলাদেশে অনেক প্রসিদ্ধ হাফেজ আছে যার নাম হচ্ছে তাকরিম। তো আপনি যদি ইউটিউবে গিয়ে তাকরিম সার্চ করেন, তখন আপনি দেখবেন যে ওই হাফেজের ভিডিও আসতেছে, আমার আমার ভিডিও আসবে না। তো সেজন্য আমি এই টাইপের নাম দিতে হয়েছে এসইও ফ্রেন্ডলি করার জন্য। তারপর অন্য আরেকটা চ্যানেল আছে যেটাতে আমি ইতিহাস নিয়ে কথা বলি। তো সেটার নাম হচ্ছে তাকরিম অন দা পাস্ট। মানে পাস্ট বলতে যেহেতু ইতিহাস অতীতকে বোঝায়, সেখান থেকে তাকরিম অন দা পাস্ট মানে আম এটা হচ্ছে অনেকটা এরকম বুঝায় যে তাকরিমস ভিউ অথবা ওপিনিয়ন অন দ্য পাস্ট, মানে ইতিহাসের সম্পর্কে বা অতীত সম্পর্কে তাকরিমের মতামত, এই টাইপের চিন্তা ভাবনা থেকে এই ধরনের নাম দেওয়া আরকি। আচ্ছা, আম আপনি বলছিলেন যে শুরুতে যে মানে আপনি ইউটিউব সম্পর্কে জানতে চান, সেটা নিয়ে ছোট্ট করে বলে দিই। হুম, সেটা হুম। হচ্ছে আমি অনেকদিন ধরে ইউটিউব এটা নিয়ে ঘাটাঘাটি করতেছি, এই প্ল্যাটফর্মটা নিয়ে। আর মানে যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে, ইউটিউব হচ্ছে একটা লং টার্ম একটা গেম, বা হচ্ছে অনেক লং টার্ম এখানে টাইম দিতে হয়। তো এই ক্ষেত্রে যারা সাধারণত ২-৩ টা জিনিস ম্যাচ করতে পারে, ওদের ইউটিউবটা গ্রো করে। প্রথমত হচ্ছে যদি আপনার যে ইন্টারেস্ট আছে, ওই জায়গায় যদি মানুষের ইন্টারেস্ট থাকে, মানে আপনি যে জিনিসটা ডেলিভার করতেছেন,
ওই জায়গায় যদি মানুষের চাহিদা থাকে, অর্থাৎ এমন না যে এমন আগে হয়তো কেউ একজন ব্লগ বানাইছে, তার মানে এই না যে আমারটাও চলবে। বাট আমারটা যদি ইউনিকও হয়, তারপর হচ্ছে আমার কোনো একটা ফিচার থাকে ওখানের মধ্যে, আবার সাথে, সাথে হচ্ছে যদি আম আমি যে জিনিসটা দিচ্ছি সেটা মানুষও দেখতে চাচ্ছে। এখানে কয়েকটা জিনিস মিলানো খুবই ইম্পোর্টেন্ট। একটা হচ্ছে নিজের ইন্টারেস্ট, প্লাস হচ্ছে নিজের স্কিল, তারপর হচ্ছে মানুষের ইন্টারেস্ট। এই ৩ টা জিনিস যদি এক বিন্দুতে মিলে যায়, যে আমি যেটা নিয়ে বানাচ্ছি সেটার উপর আমার আইডিয়াও আছে, আবার মানুষও সেটা দেখতে চাচ্ছে। তখন কিন্তু গিয়ে দেখা যায় যে মানে চ্যানেলটা ভাইরাল হওয়া বলেন বা মানুষ হচ্ছে এনগেজ করা বলেন, এই জিনিসটা হয় YouTube এর সাথে। আমার কাছে মনে হয় এইটুকুই সিম্পল ফান্ডা YouTube এর জন্য। এমন না যে SEO করতে হয়, এগুলা করতে হয়, বাট আ SEO র ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে টাইটেল আর থাম্বনেইল, এই ২ টা জিনিস ওকে থাকে। তাহলে YouTube এ মোটামুটি এখন বর্তমানে যেটা দেখতেছি, ট্যাক্স থেকে শুরু করে অন্যান্য কিছু কাজ করে না। মানে খুব একটা বেশি ফায়দা দেয় না। বাট টাইটেল, থাম্বনেইল আর হচ্ছে কনটেন্ট, এই ৩ টা জিনিস যদি ওকে থাকে তাহলে YouTube হচ্ছে অটোমেটিক আপনাকে আপনার কনটেন্ট ফাইন্ড আউট করবে, অ্যান্ড দেন সেটাকে প্রমোট করবে। আর শুরুতে YouTube একটা ঝামেলা হয়, সেটা হচ্ছে আপনি যদি আজকে নতুন একটা চ্যানেল করেন, সেটাতে YouTube অ্যাকচুয়ালি বুঝতে পারে না যে আপনার চ্যানেলটা কি রিলেটেড। তখন হচ্ছে তারা হচ্ছে কাদের কাছে এই চ্যানেলটা প্রমোট করবে YouTube বুঝতে পারে না। বাট আপনি যখন ১০ টা, ২০ টা, ৩০ টা ভিডিও দিবেন, কিছু মানুষ যখন এনগেজ করা শুরু করবে, তখন হচ্ছে YouTube বুঝতে পারে, আচ্ছা এই চ্যানেলেও ইতিহাস নিয়ে কথা বলে, আর এই অডিয়েন্স গুলা ইতিহাস পছন্দ করে। তাহলে এই অডিয়েন্স এর কাছে আমি এই ভিডিওটা পৌঁছাইতে হবে। তো যখন YouTube হচ্ছে রাইট অডিয়েন্স এর কাছে ভিডিও পৌঁছায় দেয়, তখনই আপনার চ্যানেল গ্রো করা শুরু করে। এখানে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে আমরা অনেক সময় আমাদের ক্লোজ ফ্রেন্ডদেরকে হচ্ছে ভিডিও শেয়ার করি বা দেখাই, লিঙ্ক শেয়ার করি। তো তখন কিন্তু YouTube আমি দেখছি যে অনেক ক্ষেত্রে কনফিউজড হয়ে যায়। কারণ দেখেন, ধরেন আমি আমার ক্লোজ ফ্রেন্ড এর মধ্যে হয়তো কিছু লোক আছে যারা হিন্দি মুভি দেখতেছে, কেউ হয়তো আফ্রিকান ভিডিও দেখতেছে, খাবারের ভিডিও দেখতেছে, ইতিহাস দেখতেছে, ডিফারেন্ট জিনিস দেখতেছে। এখন ওরা সবাই যদি আমার ভিডিও দেখা শুরু করে, যেহেতু আমি লিঙ্ক শেয়ার করছি, তখন YouTube কনফিউজ হয়ে যায় যে এই অডিয়েন্স গুলা কারা? এটা মিক্স আপ কেন? অর্থাৎ চিন্তা করে যে আচ্ছা ও তো হিন্দি মুভি দেখে বেশিরভাগ সময়, বা ও নিউজ দেখে। ওকে আমি এই ভিডিও কেন দেখাবো? তো আমি মনে করি যে সাধারণত আমার যেসব চ্যানেল গ্রো করছে, আমি একটা টপিকে ভিডিও বানাইছি, অ্যান্ড দেন ওই টপিকটা ওই ভিডিওটা যখনই অল্প কিছু মানুষের কাছে রিচ করছে, হয়তো ওরা এনগেজ করছে বা ওদের কাছে ভাল লাগছে। ওরা এনগেজ করার কারণে YouTube ধরতে পারছে, আচ্ছা এই লোকগুলা হচ্ছে এই ভিডিও দেখতে চাচ্ছে। তাহলে আরো এই টাইপের লোককে দেখাই। তখন গিয়ে ভিডিওটা অ্যাকচুয়ালি গ্রো করছে। তো এই ২ টা ৩ টা জিনিস আমি মূলত আমার YouTube এর ক্ষেত্রে ফলো করি। মানে খুব বেশি আসলে চিন্তা করার কিছু নাই। জাস্ট কনটেন্টটা ভালো হইলে, থাম্বনেইল আর টাইটেল ভালো হইলে এনাফ। আর ভিডিও খুব একটা বেশি শেয়ার করতে হয় না। আর এর বাইরে ভাইয়া চ্যানেলের ক্ষেত্রে যেটা বলব, যে ভাইয়া ডিফারেন্ট জিনিস ট্রাই করতেছে। আই থিংক এর মধ্যে থেকে একটা জিনিস যেটা ভালো করতেছে, ওরকম একটা জিনিস যেটা ভাইয়া ভালো পারে, আর হচ্ছে ভাইয়ার যেটা ইন্টারেস্ট আছে, ওইরকম জিনিস যদি পিক করতে পারে, অ্যান্ড দেন ওইটার উপর কন্টিনিউ করতে থাকে সেম জিনিস, আই থিংক আল্টিমেটলি আজকে হোক, কালকে হোক, বা ৭, ৮, ১০, ১৫ দিন পরে হোক, বা আরো কিছুদিন পরে হোক, মানুষ কিন্তু খুঁজে বের করবে ভাইয়াকে, যে এ ভাইয়াটা এই টপিকের উপর ভিডিও বানায় যেগুলো আমরা দেখতে চাই। তো তখন হচ্ছে ভাইয়ার চ্যানেল অটোমেটিক্যালি গ্রো করবে। তখন ভাইয়াকে হচ্ছে চিন্তাও করতে হবে না যে অমুকরে শেয়ার করব বা তমুকরে শেয়ার করব। তখন হচ্ছে মানুষ নিজে খুঁজে বের করবে যে এই চ্যানেলটা আমি দেখতে চাই। দ্যাটস ইট। আর ভাইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে দিবেন। দ্যাটস ইট। ওকে, ঠিক আছে। ধন্যবাদ তাকটিমকে। ও অনেক সুন্দর করে আমাদেরকে ইউটিউব সম্পর্কে এবং ইউটিউবের অ্যালগরিদম কিভাবে কাজ করে এটা বুঝিয়েছে। আশা করি সকলে বুঝতে পারছেন, এবং সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার এই এই সিরুফিল আর্থ, আসলে সিরুফিল আর্থ হচ্ছে এটা কোরআনের একটা আয়াত, অর্থাৎ জমিন ভ্রমণ করা সম্পর্কে এরকম রিলেটেড। তো এটা আমার খুব ভালো লাগছে বিধায় আমি নামটা সিলেক্ট করছি। আচ্ছা, সিরু ফিল আর্ট মানে হচ্ছে তোমরা জমিনে ভ্রমণ করো। তো এই নামটা আসলে অনেক সুন্দর। অনেকে হয়তো মানে বুঝতে পারে না যে এটা কি নাম। হয়তো মনে করে মানুষের নাম। এটা অ্যাকচুয়ালি কোরআনের আয়াতের একটা অংশ, যে সিরু ফিল আর্থ। আর এটা নিয়ে একটা সুন্দর একটা ঘটনাও আছে। সেটা হচ্ছে একজন মানে অনেক বিজ্ঞ আলেম এটা পড়াচ্ছিল। তো উনি বলছে যে সিরু ফিল আর্থ মানে হচ্ছে সিরু আলাল আর্থ। ফি মানে মধ্যে বা ভিতরে, আলা মানে উপরে। তো বলা হইছে যে সিরুফিল আর্থ শব্দের শাব্দিক অর্থ হয় যে তোমরা জমিনের ভিতরে ভ্রমণ করো। কিন্তু এটা তো পসিবল না যে আমরা পৃথিবীর ভিতরে ভ্রমণ করব। এটা তো অনেকটা মানে কবরে যাওয়ার মতো একটা ব্যাপার হয়ে গেছে। তো ওইটার ব্যাখ্যা করছে এভাবে যে সিরু আলাল আর্থ মানে তোমরা জমিনের উপরে ভ্রমণ করো। কিন্তু ওই যে ক্লাস দিচ্ছিলেন, ওই জায়গায় একটা দরজার মধ্যে একটা ফকির লোক আসছে। ফকির মানে হচ্ছে দরবেশ লোক। তো উনি বলছে যে, "না, তুমি মাওলানা ভুল বলতেছো। এটা সিরু ফিল আর্থই হবে। আমি তোমাকে দেখাচ্ছি।" তো উনি উনারে নিয়ে অ্যাকচুয়ালি জমিনের ভিতরে হচ্ছে সফর করে আসছে। তখন উনি বলছে, "আচ্ছা, এরকমও সম্ভব।" মানে আল্লাহর ওলিদের কেরামতি হচ্ছে ওনারা চাইলে সিরোফিল আরদও করতে পারে। মানে এটা একটা মানে খুবই ঐতিহাসিক একটা ঘটনা এই জিনিসটা। তারপর থেকে হচ্ছে ওই মাওলানাও মানে যে ঘটনাটাকে দেখার একটা পার্সপেক্টিভ ওটা চেঞ্জ হয়ে গেছে, যে আল্লাহ চাইলে সিরুফিল আরদও হইতে পারে। এটাই। আর আপনার নামটা আসলে অনেক সুন্দর। ধন্যবাদ ছোট ভাইকে। ও আসলে আরবি লাইনে লেখাপড়া করছে। তো ও সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছে খুব ভালো করে, আপনারা বুঝতে পারছেন। তো এই আর কি।